হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেম গাইডেন্স। আমরা লাস্ট ক্লাসে অপটিক্যাল আইসোমেরিজমের আন্ডারে প্রজেকশন ফর্মুলা শুরু করেছিলাম। তিনটে প্রজেকশন ফর্মুলা আমরা আলোচনা করেছিলাম। প্রথমটা ছিল ওয়েজ ড্যাশ বা ফ্লাইং ওয়েজ ফর্মুলা, তারপর ছিল সহর্স এবং ফাইনালি নিউম্যান প্রজেকশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ফোর্থ প্রজেকশন ফর্মুলা, যেটা হচ্ছে ফিশার প্রজেকশন, এইটা নিয়ে আলোচনাটা শুরু করব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক করো, আর নিজেদের বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করে দিও। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে জানিও। এবার ফিশার প্রজেকশন সম্পর্কে প্রথমেই দু তিনটে কথা বলে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে ইট ইজ আ টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। কোনো একটা মলিকিউল বা কোনো একটা মলিকিউলের যে স্ট্রাকচার সেটা থ্রি ডাইমেনশনাল হচ্ছে, তো ওইটাকে আমরা টু ডাইমেনশনালি রিপ্রেজেন্ট করি আর কি, এইভাবে। তাহলে টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ আ স্ট্রাকচার, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা বা একের বেশি কাইরাল সেন্টার আছে এরকম যে কোনো কম্পাউন্ডকেই আমরা ফিশার প্রজেকশনে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে দু নম্বর হচ্ছে ফর ওয়ান কাইরাল সেন্টার, মানে ফর মলিকিউলস উইথ ওয়ান, এটা চেঞ্জ করি, ফর মলিকিউলস উইথ ওয়ান কাইরাল সেন্টার, একটা মাত্র যাদের কাইরাল সেন্টার আছে তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করি কীভাবে, একটা ভার্টিক্যাল লাইন এবং একটা হরাইজন্টাল লাইন। আর ফর মলিকিউলস উইথ মোর দ্যান ওয়ান যদি কাইরাল সেন্টার থাকে তার রিপ্রেজেন্টেশন কেমন হয়, সেই ক্ষেত্রে একটা ভার্টিক্যাল লাইন আর যতগুলো, দুটো বা তিনটে, যতগুলো কাইরাল সেন্টার ততগুলো হচ্ছে হরাইজন্টাল লাইন। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটে আমি লিখছি ফর এক্সাম্পল টু হরাইজন্টাল লাইনস ফর টু কাইরাল সেন্টার্স। ঠিক আছে, তো এই প্রত্যেকটা ভার্টিক্যাল আর হরিজন্টাল লাইনের যে জয়েনিং পয়েন্টটা, ওইটা কাইরাল সেন্টারকে রিপ্রেজেন্ট করছে। থার্ড পয়েন্ট হচ্ছে যে আমরা ওয়েজ ড্যাশে কীরকম দেখেছিলাম, ওয়েজ ড্যাশকে আমরা এরকম দেখেছিলাম যে ওয়েজ বন্ডগুলো হরাইজন্টাল থাকে আর ড্যাশ বন্ডগুলো ভার্টিক্যাল থাকে। এটা ছিল ওয়েজ ড্যাশ রিপ্রেজেন্টেশন। জাস্ট এইটাকেই আমরা যদি এবার ফিশারে কনভার্ট করতে যাই তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে এই যে দুটো হরাইজন্টাল লাইন, যে দুটো ওয়েজ বন্ড সেটাই হয়ে গেল ফিশারে হরাইজন্টাল লাইন, আর যে দুটো ড্যাশ বন্ড সেটাই ফিশারে ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে কী লিখব, আচ্ছা এই লেখাটাকে মুছে দিচ্ছি। থার্ড পয়েন্টে এইটা লেখা থাক এবং তারপরে আমরা যেটা লিখবো এখানে যে হরাইজন্টাল বন্ডস, হরাইজন্টাল যে বন্ডসগুলো আছে সেগুলো কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার। ওয়েজ বন্ড মানে কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, তাহলে আর কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, এখানে ব্র্যাকেটে এখানে ওয়েজ লিখে রাখতে পারো। আর ভার্টিক্যাল বন্ডস আর গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, অর্থাৎ এগুলো হচ্ছে ড্যাশ বন্ড, মানে আমরা অন্য ভাষায় বলতে পারি বন্ড বিলো দ্য প্লেন। একটা মডেল দিয়ে যদি দেখাই পুরো বিষয়টা, এটা যেটা মডেল, এখানে আমরা বুঝতে পারছি মাঝখানে কালোটা হচ্ছে কার্বন কাইরাল সেন্টার। এইবার আমরা দুভাবে আগের দিন ওয়েজ ড্যাশ দেখিয়েছিলাম। একটা ছিল এরকম, যখন আমরা বলছিলাম যে দুটো গ্রুপ এবং কাইরাল সেন্টার এই তিনটে অ্যাটমকে বাইসেক্ট করছে, এরকম একটা প্লেন আমরা কল্পনা করছিলাম। ঠিক আছে, এই প্লেনের সাপেক্ষে হলুদ গ্রুপটা প্রজেক্টেড টুয়ার্ডস দ্য ভিউয়ার, আমরা বলবো কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার, আর লালটা গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার। তো যেটা গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, এই যে নিচে আছে গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, ওটাকে আমরা ড্যাশ বন্ডে দেখাই।
আর যেটা কামিং টুয়ার্ডস ভিউয়ার সেটা ওয়েজ বন্ড। তাহলে এই লালটা হচ্ছে এখানে ড্যাশ বন্ড আর হলুদটা হচ্ছে ওয়েজ বন্ড, আর এই যে দুটো সবুজ এবং নীল এরা হচ্ছে অন দ্য প্লেন বন্ড। এইভাবে দেখিয়েছিলাম আমরা ওয়েজ ড্যাশ। আরেকটা ওয়েজ ড্যাশ দেখিয়েছিলাম যেখানে দুটো গ্রুপ পেছন দিকে যাচ্ছে আর দুটো গ্রুপ সামনের দিকে যাচ্ছে, যদি আমি এইভাবে রাখি সামনে এটাকে এইভাবে। তো দেখো একটা এমন আমি মানে কাল্পনিক একটা তল ভাববো যেটা যেটা কেবলমাত্র এই কালো রঙের যে কাইরাল সেন্টার ওইটাকে খালি বাইসেক্ট করছে। দেখো ঠিক এইভাবে আমি ধরেছি এটাকে। এবার এই যে আমার হাতটা যে প্লেনে রয়েছে, অর্থাৎ বোর্ডের সঙ্গে প্যারালাল যে প্লেনটা, এই প্লেন বরাবর যদি মাঝখান থেকে দুভাগ করে দিই তাহলে আমরা দেখব যে কালোটা বাইসেক্টেড হচ্ছে, লাল এবং সবুজ এরা পেছন দিকে যাচ্ছে, এটা আপওয়ার্ড কিন্তু পেছন দিকে, মানে গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার। লালটাও তাই, ডাউনওয়ার্ড কিন্তু গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দিস প্লেন। এই যে আমার হাতের এই যে প্লেনটা, সেই সবুজ আর লাল এরা হচ্ছে যেহেতু গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, এরা হচ্ছে ড্যাশ বন্ড। এই দুটোই হচ্ছে ড্যাশ বন্ড, ঠিক আছে। এবার এইটাকে যেহেতু পুরো ব্যাপারটা 3 ডাইমেনশনাল, আমি যদি 2 ডাইমেনশনালি প্রজেক্ট করতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে সবুজ কালো লাল একই প্লেনে আনতে হবে। তা আমি যদি এটাকে একই প্লেনে আনার চেষ্টা করি তাহলে দেখো মনে হচ্ছে না যে কাইরাল সেন্টারের সাপেক্ষে সবুজ আর লাল অর্থাৎ যেগুলো ছিল ড্যাশ বন্ড সেগুলো এখন হয়ে গেল ভার্টিক্যাল বন্ড। তাই এই ড্যাশ বন্ডগুলো ফিশারে এসে ভার্টিক্যাল বন্ড হয়ে যাচ্ছে। আর এই যে হলুদ আর নীল এই প্লেনের সাপেক্ষে এরা সামনের দিকে, মানে টুয়ার্ডস দ্য ভিউয়ার মানে এরা হচ্ছে ওয়েজ বন্ড। হলুদ আর নীল হচ্ছে ওয়েজ বন্ড, হরাইজন্টাল বন্ডস বলছি, আর কামিং টুয়ার্ডস দ্য ভিউয়ার মানে ওয়েজ বন্ড। এখন আবারও কাইরাল সেন্টার এবং এই দুটোকে একসঙ্গে যদি 2 ডাইমেনশনালি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে এই দুটোকে আমাকে ঠেলে পেছন দিকে আনতে হবে, তাতে করে এদের অবস্থানটা অলমোস্ট হরাইজন্টালের মতন হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা ওয়েজ ড্যাশের যে দুটো হচ্ছে ওয়েজ বন্ড বা কামিং টুয়ার্ডস ভিউয়ার সেটাই হয়ে যায় ফিশারের হরাইজন্টাল বন্ড, আর ভার্টিক্যাল যে বন্ডগুলো ড্যাশ বন্ড যেগুলো গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার সেগুলো ফিশারে এসে হয়ে যায় ভার্টিক্যাল বন্ড। তাহলে যদি এখানে এরকম থাকে যে এ বি সি এবং ডি, তাহলে এখানে ওরকম দেখতে হবে, এই যে ড্যাশ দুটো সেইগুলো হয়ে যাবে ভার্টিক্যাল আর ওয়েজ দুটো সেইগুলো হয়ে যাবে হরাইজন্টাল। থার্ড পয়েন্টের মধ্যেই আরও একটা দুটো বক্তব্য আছে, সেটা হচ্ছে দেখো আমি আর একটা কম্পাউন্ড নিয়েছি যেখানে দুখানা কাইরাল কার্বন, এই দুটো কালো হচ্ছে দুটো কাইরাল সেন্টার। ঠিক যেভাবে আমি এখন মলিকিউলটাকে ধরে আছি এইভাবে যদি ধরে থাকি তাহলে তুমি দেখো এই যে লাল নীল স্কাই অরেঞ্জ এই 4টে গ্রুপই মনে হচ্ছে যেন দর্শকদের দিকে রয়েছে, মানে টুয়ার্ডস দ্য ভিউয়ার। তাহলে এইগুলো হচ্ছে ওয়েজ ড্যাশের ওয়েজ বন্ড। আর যেটা আমি ধরে রয়েছি এই মুহূর্তে দেখো সবুজটা, সবুজ এবং হলুদ এরা পেছন দিকে যাচ্ছে, মানে এরা হচ্ছে ওয়েজ বন্ড। আর ওয়েজ বন্ডটা ফিশারে এসে হয়ে যায় কি ভার্টিক্যাল। তাহলে এইগুলো হচ্ছে এই হলুদ এবং সবুজ এরা ভার্টিক্যাল লাইনে থাকবে। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে কি, এইটাকে যদি আমি ওয়েজ ড্যাশ হিসেবে লিখতে চাই তাহলে কী লিখবো, দেখো ওয়েজ ড্যাশ হিসেবে যদি লিখতে চাই তাহলে এই যে ভার্টিক্যাল মানে হচ্ছে ওয়েজ, তাহলে এই ভার্টিক্যাল বন্ড এই একটা হলো, আর ধরো একই প্লেনে এই দুটো কার্বন আছে, ঠিক আছে, এই যে কার্বনটা, তো এইখানেও ধরো এরকম একটা ওয়েজ, ঠিক আছে। আমি জাস্ট এমন একটা তল কল্পনা করছি যে তলটা দুটো কাইরাল কার্বনকে বাইসেক্ট করছে। তাহলে এইবার এই অবস্থায় এইটা হচ্ছে একটা ড্যাশ আর এটা হচ্ছে একটা ড্যাশ, ড্যাশগুলো কোথায় যাবে ভার্টিক্যালে আর ওয়েজগুলো যাবে হরিজন্টালে। এইবার ভালো করে লক্ষ্য করো, ওপরে যে ড্যাশটা লিখেছি সেটা হচ্ছে কোনটা, ইয়েলোটা, তাহলে এখানে ইয়েলো, নিচে হচ্ছে গ্রিন, এখানে ব্লু, এখানে রেড, এখানে অরেঞ্জ, এদিকে স্কাই কালার, ঠিক আছে। এইটাকে এবার যদি আমরা ফিশারে নিয়ে যাই তাহলে সিম্পলি এই হয়ে গেল, ঠিক আছে, ড্যাশগুলো ভার্টিক্যালে আর ওয়েজগুলো হয়ে গেল হরাইজন্টালে। ক্লিয়ার? এখানে আরও একটা বক্তব্য আছে। এইবার ফোর্থ পয়েন্ট দেখো, ফোর্থ পয়েন্ট আমি বলছি যখন দুটো কাইরাল সেন্টার আছে সেই অবস্থায়, দুটো কাইরাল সেন্টার যখন আছে
এই অবস্থায় এই যে পার্টিকুলার স্ট্রাকচারটা, আমি এটা দেখেই তো ফিশার আঁকলাম। তো এইটা যদি আমি এইভাবে দেখতে চাই, দেখো সহর্সের মতন যদি দেখতে চাই, তাহলে এটা এক্লিপসড না? বা যদি নিউম্যানের মতন দেখতে চাই, নিউম্যান, যেখানে তুমি প্রথম ফ্রন্ট কার্বনটা দেখতে পাবে এবং ব্যাক কার্বনটা দেখতে পাবে না, তাহলে এটা ইক্লিপসড নিউম্যান, তো যেখানে কোনো একটা গ্রুপের ঠিক পেছনে আর একটা গ্রুপ আছে, আমরা এটাকে এক্লিপসড বলছিলাম আগের দিন। আর যদি এটাকে আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল স্ট্যাগার্ড। ঠিক আছে, তাহলে স্ট্যাগার্ড নিউম্যান বা স্ট্যাগার্ড সহর্স হচ্ছে এটা। আর এই অবস্থায়, স্ট্যাগার্ড অবস্থায়, আমি কি এটাকে ফিশার প্রজেকশানে কনভার্ট করতে পারবো? পারবো না। কেন? দেখো, যদি আমি ঠিক এইরকম ধরি, অর্থাৎ এই যে হলুদটা পেছন দিকে যাচ্ছে, পেছন দিকে যাচ্ছে মানে কি? পেছন দিকে যাচ্ছে মানে ড্যাশ বন্ড। ঠিক এই অবস্থায় সামনের দিকে আসছে কোনটা? সামনের দিকে আসছে হলুদের সঙ্গে জাস্ট, আচ্ছা আমি, হ্যাঁ, জাস্ট অপোজিটে, হলুদের সঙ্গে জাস্ট অপোজিটে যেটা আছে সবুজ। এছাড়াও লাল, নীল, তিনটে বন্ড সামনের দিকে আসছে। আর হলুদ, কমলা, স্কাই কালার, তিনটে বন্ড পেছন দিকে যাচ্ছে। তাহলে সামনের দিকে আসা তিনটে বন্ডকে আমাকে ওয়েজে দেখাতে হতো, মানে হরাইজন্টালি দেখাতে হবে এখানে। আর পেছনের দিকে যাওয়া তিনটে বন্ড যেগুলো ড্যাশে আছে, অর্থাৎ ইয়েলো, অরেঞ্জ, স্কাই, তিনটেকে আমাকে ভার্টিক্যালে দেখাতে হবে। এখন ভার্টিক্যালে আমি তিনটে কী করে দেখাবো? ভার্টিক্যালে তো পজিশনই আছে দুটো, তাই না? সুতরাং মাথায় রাখবে যে স্ট্যাগার্ড নিউম্যান অথবা স্ট্যাগার্ড সহর্স, এখান থেকে ডিরেক্টলি ফিশার বানানো যায় না। ফিশার বানাতে গেলে কী করতে হবে? ইয়েলো আর গ্রিন দুটোকেই পেছনে থাকতে হবে, গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, অর্থাৎ এই দুটোকেই এই পজিশনে থাকতে হবে, গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার। তখনই এটা হয়ে গেল এক্লিপসড নিউম্যান বা এক্লিপসড স্ট্যাগার্ড। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে ফিশার টু কাইরাল সেন্টারের ক্ষেত্রে ফিশার প্রজেকশন is equivalent to eclipsed Newman or eclipsed Sowers। ঠিক আছে, চারটে পয়েন্ট হলো, আরও অনেক কিছু বলার আছে ফিশার প্রজেকশন নিয়ে। 5 নম্বর পয়েন্টে আমরা লিখছি যে ফিশার প্রজেকশন ফর্মুলা লেখার কিছু রুলস আছে। তাহলে 5 নম্বর পয়েন্টে আমরা লিখব রুলস অফ ফিশার প্রজেকশন। আমি সংক্ষেপে লিখছি ফিশার প্রজেকশন। প্রথম রুল হচ্ছে যে, প্রথম রুলটা অলরেডি আমরা বলে দিয়েছি, যেটা হচ্ছে ওই ওয়েজগুলো ভার্টিক্যালে আর ড্যাশগুলো হরাইজন্টালে। ঠিক আছে, তাহলে বা ওইটাকে যদি সংক্ষেপে আরও লিখি, আর একবার যদি লিখেও দিই এখানে, যে হরাইজন্টাল bonds coming towards viewer, horizontal bonds হচ্ছে coming towards viewer, vertical bonds going away from the viewer। এটা তো আমরা জানলামই। এর সঙ্গে সঙ্গে দেখো, ভার্টিক্যাল bond must contain কি বলবো, প্যারেন্ট কার্বন চেইন। প্যারেন্ট কার্বন চেইন মানে তুমি যদি আইউপিএসি নমেনক্লেচারে যাও, তাহলে প্যারেন্ট কার্বন চেইন কোনটা হয়? যেখানে সব থেকে বেশি সংখ্যক কার্বন রয়েছে, তাহলে সেই সব থেকে বেশি সংখ্যক কার্বন ভার্টিক্যাল লাইনে রাখতে হবে। আর ডি হচ্ছে মোস্ট অক্সিডাইজড গ্রুপ। ঠিক আছে, মোস্ট অক্সিডাইজড গ্রুপ জেনারেলি এটা হয় আমরা যখন কোনো স্ট্রাকচার আঁকি, তখন জেনারেলি এটা কি হয়, প্যারেন্ট বা মেইন ফাংশনাল গ্রুপ, মেইনলি মেইন ফাংশনাল গ্রুপ। ধরো কোনো একটা কম্পাউন্ডে অ্যালকোহল গ্রুপ আছে, অ্যালডিহাইড আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে মেইন ফাংশনাল গ্রুপ। তো সেটাই ইনফ্যাক্ট মোস্ট অক্সিডাইজড অবস্থায় থাকে মোস্ট অফ দ্য টাইম। তো সেইটাকে টপে রাখতে হয়, ভার্টিক্যাল লাইনের টপে।
ঠিক আছে, ইজ প্লেসড অ্যাট টপ অফ দ্য ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই, দেখো সাপোজ একটা কম্পাউন্ড এরকম আছে CH3 CH OH CH OH আর ধরো COOH আছে। তাহলে এই অবস্থায় আমরা বুঝতেই পারছি যে এই কার্বনটা হচ্ছে কাইরাল, এই কার্বনটা হচ্ছে কাইরাল। এখন এটা তো স্পেসিফিক কোনো মানে নির্দিষ্ট কোনো সহর্স নিউম্যান বা ওয়েজ ড্যাশ দেওয়া নেই, নর্মাল একটা স্ট্রাকচার দেওয়া আছে। তো এটা দেখে আমি যা খুশি ফিশার আঁকতে পারি, কিন্তু একটা নির্দিষ্ট ওয়েজ ড্যাশ বা সহর্স বা নিউম্যান দিয়ে যদি বলে যে এটার ফিশার কী হবে, তখন আমাদের সেই কনভার্সনের নিয়মটা জানতে হবে, যেটা আমরা একটু পরে সেগুলোতে আসবো। আপাতত আমরা দেখতে পাচ্ছি দুটো কাইরাল সেন্টার যখন, তাহলে একটা ভার্টিক্যাল আর দুটো হরিজন্টাল লাইন। এবার বলছি ভার্টিক্যাল লাইনে বেশি সংখ্যক কার্বন রাখতে হবে, তাহলে 1 2 3 4 প্যারেন্ট কার্বন চেন এটাই। তার মধ্যে আবার COOH হচ্ছে মোস্ট অক্সিডাইজড গ্রুপ বা প্যারেন্ট ফাংশনাল গ্রুপ, তাহলে এটাকে টপে রাখবো। তাহলে এটা যদি 1 নম্বর কার্বন হয় তাহলে 1 2 3, আর এই মিথাইলটা 4, মিথাইলটা নিচে। এইবার প্রত্যেকটা কাইরাল কার্বনে একটা করে এইচ, একটা করে OH, সেটা আমি নিজের ইচ্ছে মতন আপাতত বসিয়ে দিচ্ছি। HOH দিলাম, এখানে HOH দিলাম। তাহলে এই হচ্ছে ফিশার পজিশন লেখার কিছু রুলস। এইবার এর মধ্যে এই যে রুলটা, যেটা আমরা আগেও একবার পড়েছিলাম, আগে মানে আজকে একবার, আবার ওয়েজ ড্যাশের দিনও পড়েছিলাম আরেকদিন। তো এইটা হচ্ছে মাস্ট বি মেনটেন্ড। এই রুলটা মেনটেন করতেই হবে, মানে হরাইজন্টাল বন্ড সবসময়তেই হচ্ছে কামিং টুয়ার্ডস ভিভার মানে ওয়েজ বন্ড, আর ভার্টিক্যাল বন্ড সবসময়তেই ড্যাশ বন্ড মানে গোয়িং অ্যাওয়ে। আর এই যে দুটো রুলস C আর D, এই দুটো রুল ফলো করলে ভালো, যদি ফলো করতে পারো। যদি ফলো করতে না পারো তাতেও অসুবিধা নেই, ঠিক আছে। even if these rules are not followed, যদি এই রুলগুলো ফলো করা নাও যায় তবুও কি হবে, দ্য ফিশার ফর্মুলা উইল বি কারেক্ট। নাম্বার C আর D যদি ফলো করা নাও যায় তাহলেও কারেক্ট হবে। অর্থাৎ আমি এই যেটা লিখেছি রুল ফলো করে, যদি আমি রুল ফলো না করে এইভাবে লিখতাম যে OH ওপরে COOH নিচে, হতেই পারত। এই যে কাইরাল কার্বনটা, এই কাইরাল কার্বনে কটা গ্রুপ আছে, HOH COOH, তো COOH দিলাম, H দিলাম, OH দিলাম। এটা হচ্ছে 2 নম্বর কার্বন, ধরো এটা ধরো 3 নম্বর, তো এটা 1, এটা 2। তো 2 নম্বর কার্বনে এই 3টে গ্রুপ আছে, 3 দিকে দিয়ে দিলাম। আবার 3 নম্বর কার্বনে CH3OH H, তাহলে OH এখানে H, এখানে মিথাইল, যা খুশি আমি চেঞ্জ করছি আর কি। হ্যাঁ, COOHকে ওপরেই রাখতে হবে। কার্বন চেনে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বনকে ভার্টিক্যালি থাকতে হবে, সেইগুলো আমি এখানে মেনশন করলামই না। তবুও আমরা বলবো যে এটাও হচ্ছে একটা কারেক্ট ফিশার ফর্মুলা, এটাও হচ্ছে কারেক্ট ফিশার ফর্মুলা, ঠিক আছে। এরপর আমরা ফিশার প্রজেকশনের আরও কিছু জিনিসপত্র দেখবো যেগুলো খুবই ইন্টারেস্টিং। তাহলে আমরা লিখছি ইন্টারচেঞ্জ অর সুইচিং, ঠিক আছে, অফ পজিশনস অফ গ্রুপস অ্যারাউন্ড কাইরাল সেন্টার। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং খুবই আমাদের পরবর্তী সময় কাজে লাগবে। ইন্টারচেঞ্জ মানে কি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা ফিশার প্রজেকশানে একটা COOH গ্রুপ আছে, একটা OH আছে, একটা H আছে, একটা মিথাইল আছে। ন্যাচারালি এটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বনের সঙ্গে যে গ্রুপসগুলো আছে, এই গ্রুপসগুলোর পজিশান আমরা ইন্টারচেঞ্জ করব বা সুইচিং করব, ঠিক আছে। এইবার দেখো আমরা এরভাবে করতে পারি, যে কোনো দুটো গ্রুপকে আমরা কনসিডার করব, তাদের পজিশানটা জাস্ট এক্সচেঞ্জ করে দেবো। যেমন ধরো COOH আর OHকে রাখলাম, আমার ইচ্ছে হলো আমি মিথাইলকে এইখানে রাখলাম আর হাইড্রোজেনকে এইভাবে এইখানে রাখলাম, অর্থাৎ মিথাইল আর হাইড্রোজেনের পজিশনটা এক্সচেঞ্জ করলাম। এই যে আমরা এক জোড়া গ্রুপের অবস্থান পাল্টালাম, আমরা এইটাকে বলবো, এই পুরো ঘটনাটাকে বলবো আমরা যে সিঙ্গেল সুইচ, অর্থাৎ এক জোড়া গ্রুপের অবস্থান এক্সচেঞ্জ করলাম, এক জোড়া, 1 পেয়ার।
কিন্তু আমরা যদি এরকম করি যে এটা 1 নম্বর, আর 2 নম্বরে ধরো আমি ওই একই কম্পাউন্ড নিচ্ছি, নিয়ে প্রথমে এক জোড়া চেঞ্জ করলাম, যেটা আগেরটাতেও করেছিলাম, ওই সেম পেয়ারকে চেঞ্জ করলাম। অন্য পেয়ার হলেও হবে, আচ্ছা আমি অন্য পেয়ারই চেঞ্জ করি তাহলে, তা না হলে হ্যাঁ অন্য পেয়ারই তো হয়ে গেছে এখানে অলরেডি। ধরো এখানে আমি এইচ দিলাম, তাহলে আমি না এখানে কী দেবো, এখানে আমি ওএইচ দিলাম, আমি তাহলে ওএইচ আর মিথাইলকে ইন্টারচেঞ্জ করলাম, ঠিক আছে। উপরের এক্সাম্পলটাতে আমি কার মধ্যে সুইচ করেছিলাম, মিথাইল আর হাইড্রোজেন দিয়ে ওদের পজিশন এক্সচেঞ্জ হলো। এখানে আমি প্রথমে ওএইচ আর মিথাইলের পজিশন এক্সচেঞ্জ করলাম, একবার করলাম সিঙ্গেল সুইচ হলো, আরেকবার করব, আবারও ইচ্ছে মতন যে কোনো দুটো গ্রুপের আমি ওএইচ সিডাবলএইচ করতে পারি, এইচ সিডাবলএইচ করতে পারি, মিথাইল সিডাবলএইচ করতে পারি, যা খুশি। তো আমি যাতে আমার দেখাতে সুবিধা হয় আর কি অ্যারো সাইনটা, যেমন এখানে অ্যারো সাইনগুলো দেখিয়েছি, অ্যারো সাইন দেখানোর সুবিধার জন্য আমি ওপরেরটার সঙ্গে নিচেরটা চেঞ্জ করছি না, ঠিক আছে। তো আমি যেটা করবো যে মিথাইল আর সিডাবলএইচকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। পাশাপাশি দুটো গ্রুপের চেঞ্জ দেখালে আমার এই অ্যারো সাইনটা দিতে এখানে সুবিধা হচ্ছে, আদারওয়াইজ ব্যাপারটা সেম। তাহলে কতবার, একবার করলাম, এক জোড়া গ্রুপের সুইচিং হলো, আচ্ছা ওইখানে কেন দেখাচ্ছি আমি, এটা তো দেখাবো এই জায়গাটাতে। তারপরে আবার এক জোড়া গ্রুপের পজিশন এক্সচেঞ্জ করে দিলাম। এটাকে আমরা বলবো ডাবল সুইচ। কি বলবো? ডাবল সুইচ। এইবার নিয়মটা হচ্ছে এটা যে এই যে ডাবল সুইচ, এই ডাবল সুইচিং করাটা অ্যালাউড, মানে আমরা করতে পারি। সিঙ্গেল সুইচ অ্যালাউড না, করা যাবে না। কেন করা যাবে না? কারণ সিঙ্গেল সুইচ যদি আমরা করি তাহলে আমরা এটা বুঝতে পারবো পরবর্তী সময়ে যে এই যে বাঁদিকে আমি যে স্ট্রাকচারটা লিখেছি এটা যে কম্পাউন্ডকে ডিনোট করছে, ডান দিকেরটা সেই কম্পাউন্ডকে ডিনোট করছে না, অন্য কম্পাউন্ড হয়ে গেছে, কম্পাউন্ডটাই পাল্টে গেছে। কম্পাউন্ড পাল্টে গেছে সেটা আমরা কী করে বুঝবো? আমরা এরপর আরএস নমেনক্লেচার শিখবো, সেটা থেকে বোঝা যায় একরকমভাবে। আরেক রকমভাবে হচ্ছে যে এই কম্পাউন্ডটা এবং এই কম্পাউন্ডটা পরস্পরের মিরর ইমেজ হবে, সেটাও বোঝানো যায়। তো মোটমাট এটাই যে সিঙ্গেল সুইচ করলে কনফিগারেশনটা পাল্টে যায়। এবার অপটিক্যাল আইসোমারগুলো যেহেতু কনফিগারেশনাল আইসোমার, তাহলে কনফিগারেশন যদি পাল্টে যায় তাহলে একটা অপটিক্যাল আইসোমার থেকে আরেকটা অপটিক্যাল আইসোমার তৈরি হয়ে যাবে। সিঙ্গেল সুইচ করলে একটা অপটিক্যাল আইসোমার অন্য অপটিক্যাল আইসোমারে কনভার্ট হয়ে গেল, এনহ্যান্সিওমার তৈরি হয়ে গেল। আমরা এই শব্দগুলো পরে আবার বারবার করে আমাদের আলোচনার মধ্যে আসবে এবং আমরা জানবো এগুলো কী জিনিস। তো আপাতত তাহলে কী বললাম যে সিঙ্গেল সুইচ ইজ নট অ্যালাউড। কেন? কারণ কনফিগারেশন পাল্টে যাবে, ঠিক আছে। আপাতত এইটুকু জেনে রাখো যে আমরা এরপর আরএস নমেনক্লেচার পড়ব, ঠিক আছে। আমরা দেখব যে এই যে পার্টিকুলার কম্পাউন্ডটা, এটার নমেনক্লেচার করার সময় এটা আর হবে না এস হবে, এটা যখন আমরা নির্ণয় করব তখন আমরা দেখব যে এইটা অ্যাকচুয়ালি এখানে আর আছে, ঠিক আছে, আর কনফিগারেশনওয়ালা কম্পাউন্ড। যেই আমি সিঙ্গেল সুইচ করছি এইবার এখানে হয়ে যাবে এস, এইটা এইবার এখানে হয়ে গেল এস, অর্থাৎ এই যে আর থেকে এস হয়ে গেল, আরটা আর রইল না, এটাকে আমরা বলছি যে কনফিগারেশন চেঞ্জ হয়ে গেল। তো কনফিগারেশন চেঞ্জ হওয়া যাবে না, কনফিগারেশন চেঞ্জ হয়ে গেল মানে অন্য কম্পাউন্ড তৈরি হয়ে গেছে। এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ড ইজ নট সেম, দুটো আলাদা আইডেন্টিটি, এদের দুটো আলাদা কম্পাউন্ড। একই রকমভাবে এটা আর এটা একই লিখেছিলাম আমরা, তাহলে এটা যদি আর হয় এটা এস হয়, আমরা দেখবো যে ওই কম্পাউন্ডটা মানে একবার সিঙ্গেল সুইচ করানোর পরে কনফিগারেশন পাল্টে গেল, আবার যদি সিঙ্গেল সুইচ করি তাহলে যেটা তৈরি হবে তখন আবার এটা এস হয়ে যাবে। তাহলে আমরা শুরু করেছিলাম আবার এটা আর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করেছিলাম আর দিয়ে, একবার সুইচ করালাম কনফিগারেশন চেঞ্জ হয়ে গেল, আবার সুইচ করালাম কনফিগারেশন আবার চেঞ্জ হয়ে এস থেকে আবার আরে চলে আসলো। আর এবং এস ছাড়া আর তো কোনো অপশান নেই, দুটোই অপশান, আইদার আর অথবা এস। তাহলে ডাবল সুইচ করলে কি হবে? কনফিগারেশন চেঞ্জ হবে না। সিঙ্গেল সুইচ করলে কনফিগারেশন চেঞ্জ হবে, সুতরাং এটা অ্যালাউড না, এটা অ্যালাউড। তাহলে আমরা লিখবো যে এখানে
এগুলো ধরো এক্সাম্পল, যাই হোক আমি 1 নম্বর পয়েন্টেই লিখছি, এটা 1 নম্বরের করসপন্ডিং 1 নম্বর, যে সিঙ্গেল সুইচ between two groups is not allowed as it results change in configuration. বোঝা গেল? একই রকমভাবে 2 নম্বরের জন্য লিখবে যে ডাবল সুইচ of groups বা between groups, দুবার ইন্টারচেঞ্জ করা গ্রুপস ইজ অ্যালাউড, দুবার ইন্টারচেঞ্জ করাটা অবশ্যই অ্যালাউড হবে, অ্যাজ ইট ডাজ নট চেঞ্জ কনফিগারেশন। ঠিক আছে, ডাবল সুইচ হলে কনফিগারেশন চেঞ্জ হবে না, সেজন্য এটা অ্যালাউড। এখানে বাঁদিকে লিখে রাখতে পারো যে এটা অ্যালাউড আর এটা নট অ্যালাউড। তাহলে একটাই ফিশার প্রজেকশনকে আমরা যখন ডাবল সুইচ করছি করে যেটা পেলাম এইটা থার্ড ওয়ান আর এই ফার্স্ট ওয়ান, এই দুটো সেম কম্পাউন্ড, একই কম্পাউন্ড, আইডেন্টিক্যাল জিনিস। আমরা এরকম আরও দুটো নিয়ম পড়বো, দুটো হলো সিঙ্গেল সুইচ ডাবল সুইচ। থার্ড যেটা আমরা পড়বো সেটা হচ্ছে দেখো এখানে লিখছি আমি, যে থার্ড হচ্ছে এক্সচেঞ্জ অফ পজিশন বিটুইন 3 গ্রুপস। আমরা যখন এই যে এক্সচেঞ্জ করছিলাম, কজন ইনভলভ ছিল, কটা গ্রুপ ইনভলভ ছিল? দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ করছিলাম। এবার যদি 3 জনকে নিয়ে আসি, বিটুইন 3 গ্রুপস ইজ অ্যালাউড, ঠিক আছে, অ্যাজ ইট ইজ nothing but a double switch। 3টে গ্রুপের পারস্পরিক পজিশন যদি আমরা চেঞ্জ করি তাহলে সেটা একটা ডাবল সুইচের মতনই হয়। কীরকম দেখো, আমি এই এক্সাম্পলটা, তোমরা আরেকবার এক্সাম্পল লেখো, লিখে পড়ো, আমি এটা থেকেই বানাচ্ছি। দেখো, ঠিক আছে, এটা এখন আর নাম্বার 2 না, এটা এখন 3 এর আন্ডারে এটা, ঠিক আছে। তাহলে CWH এক্সাম্পল হয়ে গেল। এবার দেখো 3টে গ্রুপের পজিশন চেঞ্জ করব আমি, তাহলে আমি এটার সঙ্গে যদি এটা কম্পেয়ার করি, এইচের পজিশন দেখো ফিক্সড আছে, এইচ বাঁদিকে, ওখানে এইচ বাঁদিকে। এবার কি করেছি, আমি CWHটাকে নিয়ে এসেছি OH-এর জায়গায়, OH-টাকে নিয়ে গেছি এর জায়গায়, মিথাইলটাকে নিয়ে গেছি এর জায়গায়। তাহলে 3টে গ্রুপের পারস্পরিক এক্সচেঞ্জ হয়ে গেল, 3 জন পরস্পরের সাথে স্থান বিনিময় করলো। CWH চলে গেল এখানে, থার্ড স্ট্রাকচার দেখো চলে গেছে এখানে, OH চলে এসছে এখানে নিচে, মিথাইল চলে গেছে উপরে। তাহলে এইটা থেকে আমরা সোজা চলে আসলাম এটাতে, কীরকম করে না, 3টে গ্রুপের মধ্যে আমরা পজিশন এক্সচেঞ্জ করেছি। আর ডাবল সুইচ করলেও তো একই জিনিস হয়। তাহলে 3টে গ্রুপের মধ্যে পজিশন চেঞ্জ করা এবং ডাবল সুইচ করা সেম। আর ডাবল সুইচ করলে কি হয়, কনফিগারেশন চেঞ্জ হয় না, তাই এটা অ্যালাউড। ঠিক আছে, অ্যালাউড। প্রত্যেকটা পয়েন্টে অ্যালাউড আর নট অ্যালাউডের ওগুলোকে আন্ডারলাইন করে দাও, তাহলে পরে এগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি আর একটা এক্সাম্পল দেখাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আরেকটু। আমি এবার একটা এক্সাম্পল এরকম দেখাবো যেখানে আমরা দুটো কাইরাল সেন্টার নেব। ঠিক আছে, ধরা যাক মিথাইল, এখানে একটা আছে, ধরা যাক ইথাইল, এখানে ব্রোমিন হাইড্রোজেন, এখানে ক্লোরিন হাইড্রোজেন। এইবার দেখো, কোনো দুটো কাইরাল সেন্টার, তো এখানে একটা কাইরাল সেন্টার, এখানে একটা কাইরাল সেন্টার, কোনো একটা পার্টিকুলার কাইরাল সেন্টারকে আমি ফোকাস করছি, উপরেরটাকে। তাহলে উপরের কাইরাল সেন্টারের সাপেক্ষে মিথাইল, ব্রোমিন, হাইড্রোজেন, আর নিচে কী গ্রুপ আছে, নিচে এই যে বিশাল এই যে গ্রুপটা আছে, এই পুরোটা, অর্থাৎ আমি এরকম লিখতে পারি CH, Cl, Clটা ব্র্যাকেটে রাখি, তারপরে CH2 CH3। তাহলে এবার যদি আমি HBr আর মিথাইলের পজিশন যদি ইন্টারচেঞ্জ করে দিই, ঠিক আছে,
ধরো মিথাইলটাকে আমি আনলাম এইখানে, এইচটাকে আমি আনলাম এইখানে, ব্রোমিনটাকে আমি আনলাম এইখানে, তাহলে কি দাঁড়াবে পুরো ব্যাপারটা? ব্রোমিন চলে গেল ওপরে, মিথাইল চলে গেল বাঁদিকে, এইচ চলে গেল ডান দিকে। এবার যদি আমি পুরো কম্পাউন্ডটাকে একসঙ্গে লিখি, এইটুকু পোর্শনে কোনো চেঞ্জ হয়নি তো, তাহলে এটা যা ছিল তাই থাকলো, এইচ সিএল আর এইখানে CH2CH3। এরপর আমি যখন RS নমেনক্লেচার পড়বো তখন আমরা দেখব যে এইখানের এই জায়গাটার কনফিগারেশন যা আছে, এই অবস্থায় আমি যদি দেখি তাহলে এটা এস আছে, ঠিক আছে? এই কাইরাল সেন্টারটা এস কনফিগারেশনওয়ালা, আর এই পার্টিকুলার কাইরাল সেন্টারটা এটা হচ্ছে আর কনফিগারেশনের। কী করে এটা এস, কী করে এটা আর হচ্ছে সেটা এখন আমি যেহেতু তোমাদের নিয়মটা শেখাইনি, আমি ওটা এখন বলতে চাইছি না, তাহলে ফালতুটা লেংদি হয়ে যাবে প্রসেসটা। আমি ওটা হিসাবটা করেই এখানে লিখছি। তো দেখা যাবে যে যখন আমি চেঞ্জটা করেছি, মানে এই যে তিনজনের মধ্যে চেঞ্জ করেছি, তখন এখানে তো আমি কিছু করিনি, ফলে এটা আরটা আরই থাকলো, কিন্তু এই জায়গাটাতেও তিনটের মধ্যে এক্সচেঞ্জ করার ফলে এই যে এসটা, এটা এসি থাকবে। এই এক্সাম্পলগুলো এখন তোমাদের খাতায় লেখা থাক, যখন তোমরা RS নমেনক্লেচার শিখে যাবে তখন এটা কম্পেয়ার করে দেখে নেবে, তাহলেই বুঝতে পেরে যাবে যে তিনটে গ্রুপের মধ্যে যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে কনফিগারেশন চেঞ্জ হয় না, সুতরাং ওটা একটা ডাবল সুইচের মতনই, সুতরাং সেটা অ্যালাউড। ঠিক আছে? ফোর্থ যেটা বলবো সেটা হচ্ছে, সেটা মুছেই দিই। ফোর্থ যেটা বলবো সেটা হচ্ছে যে 180 ডিগ্রি in plane rotation of the structure, এটা হচ্ছে অ্যালাউড। কিন্তু 90 ডিগ্রি বা 270 ডিগ্রি in plane rotation of the structure, এটা হচ্ছে নট অ্যালাউড। যখনই আমি ফিশার প্রজেকশানে বলছি কোনো একটা এক্সচেঞ্জ অ্যালাউড, কোনো একটা এক্সচেঞ্জ অ্যালাউড না, তার মানেই হচ্ছে যে যখনই অ্যালাউড তার মানে কনফিগারেশন অল্টার হচ্ছে না, কনফিগারেশন একই থাকছে, মানে কম্পাউন্ডটা একই থাকছে, তাই জন্যই অ্যালাউড। আর কনফিগারেশন একই থাকছে না যেখানে, সেগুলোকে আমরা বলছি নট অ্যালাউড। কেন এরকম বলছি? কারণ ওই যে এগুলো কনফিগারেশনাল আইসোমার। কনফিগারেশনাল আইসোমারে কী করতে হবে? একটা আইসোমার থেকে অন্য আইসোমারে যেতে গেলে বন্ড ব্রেকিং এবং মেকিং করতে হয়, শুধুমাত্র রোটেশন করিয়ে হয় না। তাহলে যেখানে যেখানে অ্যালাউড হচ্ছে সেখানে সেখানে হচ্ছে অন্য আইসোমার তৈরি হচ্ছে না, তাই জন্যই প্রসেসটা অ্যালাউড, তাই জন্যই কনফিগারেশন আমরা বলছি চেঞ্জ হচ্ছে না। দেখো এক্সাম্পল দিই একটা, ধরা যাক আবারও আমি নিলাম মিথাইল, এখানে হাইড্রোজেন, এখানে ডিউটেরিয়াম, এখানে OH। এবারে যে 180 ডিগ্রি ইন প্লেন রোটেশন, কথাটার মানে কি? মানে হচ্ছে পুরো জিনিসটাকে ধরে তুমি 180 ডিগ্রি ঘুরিয়ে দাও। মানে ধরা যাক জিনিসটা এরকম আছে, এটাকে তুমি জাস্ট ধরে নিয়ে ইন প্লেন, মানে প্লেনের ওপর রেখে তুমি 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, তাহলে যা হবে, ঠিক আছে? তাহলে কি হবে এটা? আমরা লিখবো যে 180 ডিগ্রি রোটেশন, আর ব্র্যাকেটে হচ্ছে ইন প্লেন রোটেশন। অন দ্য প্লেন লিখলে বেশি বেটার হতো গ্রামাটিক্যালি, যাই হোক। তো ঘুরিয়ে দিলে কী হবে? দেখো এইচটা ওপরে চলে গেল, মিথাইলটা নিচে এসে গেল, 180 ডিগ্রি ঘুরছে, তাহলে OHটা বাঁ দিকে চলে এলো এবং ডিউটেরিয়াম ডান দিকে চলে এলো। কেন এটা অ্যালাউড? আবারও এটা অ্যালাউড কারণ এটা নাথিং বাট আর ডাবল সুইচ, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি একটা ডাবল সুইচ। কেন? দেখো OH আর H এর পজিশন দেখো, OH কোন দিকে এসছে? এদিকে। D কোন দিকে গেছে? এদিকে। তাহলে OH আর D এর মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করেছি, একটা সুইচিং হয়েছে বিটুইন D অ্যান্ড OH। তাহলে D চলে গেছে ওদিকে OH এর জায়গায়, OH চলে এসছে D এর জায়গায়, একটা সুইচ হয়ে গেল। সেকেন্ড সুইচ বিটুইন মিথাইল অ্যান্ড হাইড্রোজেন, মিথাইল চলে গেছে নিচে, হাইড্রোজেন চলে গেছে উপরে, ডাবল সুইচ হলো না? তার মানে 180 ডিগ্রি ইন প্লেন রোটেশন মানে হচ্ছে একটা ডাবল সুইচ, তাই এটা অ্যালাউড। কিন্তু 90 ডিগ্রি হলে কী হতো? যদি এটা 90 ডিগ্রি ইন প্লেন যদি রোটেশন হতো তাহলে কী হতো? দেখো 90 ডিগ্রি ঘোরালে কী হবে? মিথাইলটা এইদিকে আসবে না? আমি 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, বাঁদিকেও ঘোরাতে পারি, একই ব্যাপার। যেদিকেই ঘোরাই না কেন সেটাই হচ্ছে নট অ্যালাউড। আমি যদি ক্লকওয়াইজ ঘোরাই
তাহলে মিথাইল এখানে আসবে, OH নিচে আসবে, H চলে যাবে এখানে, আর D চলে যাবে উপরে। এবার এইটা দেখো তো কী হচ্ছে, এটার সঙ্গে এটা কম্পেয়ার করো, কী হবে, কটা সুইচ হচ্ছে দেখো। ডিটা উপরে গেছে, এখানে ছিল, মিথাইলটা উপরে ছিল, ওই দিকে গেছে, তাহলে অনেকগুলো চেঞ্জ এখানে হয়েছে আর কি। অনেকগুলো চেঞ্জ মানে কেমন দেখো, এইটা আমি এটা মুছে দিয়ে ওপরে একটু দেখাই ব্যাপারটা, তাহলে সুবিধা হবে। মিথাইল উপরে আছে, H নিচে আছে, OH এদিকে আছে, D এদিকে আছে। আমাকে D কে ওপরে নিতে হবে, তাই তো? D কে ওপরে নেওয়ার জন্য শুরুতে আমি D আর মিথাইলের এক্সচেঞ্জ করতে পারি, বাকিগুলোকে ফিক্সড রেখে, ঠিক আছে? D উপরে চলে গেল, মিথাইলকে আমাকে ডান দিকে নিতে হবে, তাহলে মিথাইলকে ডান দিকে নেবো। এবার মিথাইলকে ডান দিকে নেওয়ার জন্য মিথাইল আর OH এর মধ্যে ইন্টারচেঞ্জ করলাম, ঠিক আছে? এবার OH কে নিচে রাখতে হবে, তাহলে OH আর H এর মধ্যে ইন্টারচেঞ্জ করলাম। দেখো এখানে OH, এখানে H চলে গেল তো। তাহলে আমরা কি করলাম, শুরুতে আমরা D আর মিথাইলের এক্সচেঞ্জ করলাম, এরকম দেখালো। তারপরে আমরা মিথাইলকে ডান দিকে আনলাম, আর OH, তার মানে আমরা মিথাইল আর OH এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করলাম, ঠিক আছে? OH এর দিকে চলে আসলো। তারপরে আমরা লাস্ট কী করলাম, লাস্ট আমরা OH আর H এর মধ্যে ইন্টারচেঞ্জ করলাম। কটা সুইচ করলাম? 3 বার। 1, এটা একবার হলো, এটা সেকেন্ড টাইম হলো, এটা থার্ড টাইম হলো। তাহলে আমরা এতক্ষণ কী বলছিলাম, যে সিঙ্গেল সুইচ হচ্ছে নট অ্যালাউড আর ডাবল সুইচ হচ্ছে অ্যালাউড। এইটাকে যদি আমি এবার জেনারেলাইজ করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে অড নাম্বার অফ সুইচিং, অড নাম্বার যদি হয় তাহলে সেটা নট অ্যালাউড। একবার সুইচিং হোক বা 3 বার হোক, অড নাম্বার, তাই জন্য অ্যালাউড না। আর যদি ইভেন নাম্বার অফ সুইচিং হয় তাহলে সেটা অ্যালাউড, ঠিক আছে? 180 ডিগ্রি ইনক্লাইন যখন করছি তখন এটা ইভেন নাম্বার হয়েছে, দুবার সুইচিং হয়েছে, দুবার সুইচিংয়ের ইকুইভ্যালেন্ট, তাই এটা অ্যালাউড, ঠিক আছে? ডাবল সুইচের বদলে ব্যাপারটা যদি জেনারেলাইজ করতে চাই তাহলে এখানে আমি লিখতে পারবো ইভেন সুইচ, ঠিক আছে? আর এটা নট অ্যালাউড কেন? কারণ এটা হচ্ছে অড সুইচ। আশা করা যায় আমি বোঝাতে পারছি। এরকম নিজের ইচ্ছে মতন একটা ফিশা রাখবে, চারদিকে 4টে যে কোনো গ্রুপ দেবে, দিয়ে 180 ডিগ্রি ইনক্লাইন রোটেশন করাবে, ঠিক আছে? 90 ডিগ্রি করাবে, করিয়ে দেখবে। করিয়ে অবশ্য এই মুহূর্তে তুমি কিছু বুঝতে পারবে না যে এইটা কনফিডেন্স সেম, এটা আলাদা। কী করে বুঝবো? বোঝার জন্য ওই RS নমেনক্লেচারটাই আমাদের কাছে সবথেকে সহজ উপায় আর কি, যে এটা যদি আর হয় তাহলে এটাও আর, এটা উল্টে গিয়ে এস হয়ে যাবে। তো সেইটা আপাতত আমরা যেহেতু RS করিনি তাই বুঝতে পারছি না। তো এই বিষয়গুলোকে এখন আপাতত একটু মাথায় রাখো, পরে যখন RS শিখবো তখন এটা আরও তুমি নিজেই এগুলো, তখন এটা নমেনক্লেচার বের করে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এটা এবং এটা সেম হলো, আর এটা এবং এটা আলাদা হয়ে গেল RSটা, ঠিক আছে? আর এটা হয়ে গেল 180 ডিগ্রি। আচ্ছা, এইবার দেখো একটা জিনিস আমি বললাম যে 180 ডিগ্রি ইন প্লেন রোটেশন, মানে যদি এরকম থাকে তো প্লেনের মধ্যে এটাকে রেখে রোটেট করাতে হবে। কিন্তু আমি যদি প্লেনের বাইরে রেখে রোটেট করি, মানে ধরো এরকম আছে, প্লেনের বাইরে, মানে প্লেন মানে এখানে আমার বোর্ডের প্লেনের বাইরে রেখেও তো করা যাবে। কিরমভাবে? ধরো এইভাবে যদি করাই, রোটেশন করে দিলাম, ঠিক আছে? মানে টপটা চলে গেল বটমে, বটমে চলে গেল টপে, ঠিক আছে? তাও তো 180 ডিগ্রি হলো তো রোটেশন। এইভাবে যদি 180 ডিগ্রি করাই, এইটা নট অ্যালাউড। ইন প্লেন হলে তবেই অ্যালাউড, আউট অফ প্লেন হয়ে গেলে অ্যালাউড না, ঠিক আছে? তো সেটার একটা এক্সাম্পল দেখে নিই আগে, কারণ সেখানে তো দেখো টপ আর বটমটা এক্সচেঞ্জ হয়ে আছে না। ধরো এটাই আমি লিখি আরেকবার, যে মিথাইল, এখানে H, এখানে OH, এখানে D, হ্যাঁ D। তো ধরো এখানে উপরে মিথাইল ছিল, এবার আমি যেই এটাকে 180 ডিগ্রি এইভাবে ঘোরাবো তখন তো এই উপরেটা নিচে এসে যাবে, তাই না?
তাহলে এই উপরেরটা এসে গেল নিচে, আর নিচে যেটা থাকবে সেটা 180 ডিগ্রি ঘোরালে সেটা চলে যাবে উপরে, তো সেটা উপরে চলে যাবে। আর এদের কোনো চেঞ্জ হবে না, ভার্টিক্যালে যা আছে এটা এখানেই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা হয়ে গেল ওইচটা যেখানে ছিল সেখানে, আর এটা যেখানে ছিল সেখানে, সরি ডি এটা। তাহলে যেটা হলো বেসিক্যালি সেটা হচ্ছে এটা একটা সিঙ্গেল সুইচ হয়ে গেল, সিঙ্গেল সুইচ হয়ে গেল না। এবং অ্যাট দ্য সেম টাইম এটা কি বললাম আমি, 180 ডিগ্রি আউট অফ প্লেন রোটেশন। তাহলে এই রোটেশনটা আমরা বলবো যে অ্যালাউড না, ফরবিডেন, নট অ্যালাউড। ঠিক আছে, সেটা আমরা আর একটা পয়েন্টে লিখে নিই, যতগুলো পয়েন্ট হয়েছিল তারপরে কত নম্বর পয়েন্ট ছিল জানি না, এটা 4 বা 5 হবে, 5 নম্বর লিখে দিই যে 180 ডিগ্রি আউট অফ প্লেন রোটেশন ইজ নট অ্যালাউড। ঠিক আছে, তাহলে ফিশার প্রজেকশন সম্পর্কে আমরা কি কি জানতে পারলাম, যে সিঙ্গেল সুইচ বা অড নাম্বার অফ সুইচ বিটুইন টু গ্রুপস তো নট অ্যালাউড। যদি ইভেন নাম্বার অফ সুইচিং হয় 2 বার বা 4 বার, বা যদি 3টে গ্রুপের সঙ্গে পারস্পরিক যদি ইন্টারচেঞ্জ হয়, এক্সচেঞ্জ হয়, তাহলে সেটা অ্যালাউড। ডাবল সুইচ অ্যালাউড, ইভেন সুইচ অ্যালাউড, এবং 3টে গ্রুপের মধ্যেকার যে সুইচিং সেটা অ্যালাউড। আর 180 ডিগ্রি ইন প্লেন রোটেশনটা অ্যালাউড, আউট অফ প্লেন রোটেশন অ্যালাউড না, এবং 90 ডিগ্রি বা 270 ডিগ্রি ইন প্লেন রোটেশনটা অ্যালাউড না। প্রত্যেক ক্ষেত্রে যখন আমরা বলছি অ্যালাউড, তার মানে হচ্ছে সেখানে কনফিগারেশনের চেঞ্জ হবে না, আর থাকলে আর তৈরি হবে, এস থাকলে এস তৈরি হচ্ছে, মানে সেম কম্পাউন্ড ফিরে আসছে। আর যখন আমরা বলছি যে নট অ্যালাউড, তার মানে কনফিগারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কম্পাউন্ড থেকে এস কম্পাউন্ড তৈরি হয়ে যাচ্ছে, বা এস থেকে আর তৈরি হয়ে যাচ্ছে, মানে কম্পাউন্ডটাই পাল্টে যাচ্ছে। তো কম্পাউন্ডটাই যেহেতু পাল্টে যাচ্ছে, সুতরাং সেটা অ্যালাউড নয়। ক্লিয়ার? এটা সম্পর্কে আমরা আবার ফিরে আসবো এটা নিয়ে আলোচনার মধ্যে, যখন আমরা এনঅ্যানসিওমার, ডায়াস্টিরোইসোমার ইত্যাদি পড়বো, তখন আফটার আরএস নমেনক্লেচার। তাহলে 4 ধরনের আমরা প্রজেকশন ফর্মুলার কথা জানলাম, সহর্স, নিউম্যান, ফিশার এবং ওয়েজ ড্যাশ। আমরা এবার এই প্রজেকশন ফর্মুলাগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ করব। সহর্স দেওয়া আছে, কী করে ফিশার বানাবো, নিউম্যান দেওয়া আছে, কী করে ওয়েজ ড্যাশ বানাবো, ওই একই স্ট্রাকচারকে। তো সেইটা করার জন্য আমরা শুরুতে আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে ফিশার এবং সহর্স। ফিশার থেকে সহর্স, সহর্স থেকে ফিশার, কী করে বানাবো? এর জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমি একটু আগে বলেছিলাম, যে সহর্স হচ্ছে, ফিশার হচ্ছে এক্লিপসড সহর্স। এক্লিপস মানে কি? সহর্স প্রজেকশন ফর্মুলাতে যদি আমরা এরকম ইনভার্টেড ওয়াই দিই, এবং সেটা যদি দুদিকেই যদি দুটো কাইরাল সেন্টারে যদি ইনভার্টেড ওয়াই থাকে, এই একটা এই একটা, তাহলে এটা হয়ে গেল এক্লিপসড। অথবা দুটোতেই যদি এরকম ইরেক্ট ওয়াই থাকে, তাহলে হয়ে গেল এক্লিপসড। এটা হচ্ছে এক্লিপসড, আর এটাও হচ্ছে এক্লিপসড। এখান থেকে ফিশার বানানো সোজা। যদি এক্লিপসড না থাকে, স্ট্যাগার্ড থাকে, অর্থাৎ স্ট্যাগার্ড বলতে যদি ধরা যায় একটা এরকম দেওয়া আছে আর একটায় এরকম দেওয়া আছে, একটায় ইরেক্ট ওয়াই, একটাতে ইনভার্টেড ওয়াই, সেই ক্ষেত্রে আমাকে যে কোনো একটাকে চেঞ্জ করে নিতে হবে। আমরা আগের দিন শিখেছিলাম সহর্স থেকে সহর্স কী করে বানাবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে এটাকে উপরে করে দেবো, তখন দুটোই এক জায়গায় হয়ে যাবে, একই রকম হয়ে যাবে, মানে এক্লিপস হয়ে যাবে। তখন সেখান থেকে আমরা ফিশার খুব সহজেই বানাতে পারবো। কীভাবে বানাবো দেখো, একটা এক্সাম্পল দেখি। এগুলোকে আমি এক্সাম্পলে কনভার্ট করে দিই, তাহলেই হবে। ধরা যাক এখানে আছে COOH, এখানে আছে H, এখানে আছে OH, এখানে আছে মিথাইল, এখানে আছে H, এখানে আছে ব্রোমিন। কথার কথা, এটা 1 নম্বর কম্পাউন্ড, ঠিক আছে? এখানে আমি 2 নম্বর কম্পাউন্ড লিখব, আর এখানে আমি 3 নম্বর কম্পাউন্ড লিখব। তাহলে আমি 1 নম্বরের আনসারটা করছি। দেখো 1 নম্বরের আনসারটা আমি করব কোথায়? এখানে। আমরা বলেছিলাম যে এক্লিপসডটাই হচ্ছে ফিশার, আর ফিশারে এই যে দেখো ছবিটা, মডেলটা এরকম ছিল। তো আমি ফিশারটা যখন আমরা এরকম রেখেছিলাম, আমরা বলেছিলাম, যেটা আমি ধরে আছি এখন, নীল এবং এই অরেঞ্জ, এই দুটো হচ্ছে পেছন দিকে, মানে ড্যাশ বন্ড, অর্থাৎ এগুলো থাকবে কোথায়? ভার্টিক্যাল লাইনে, ঠিক আছে? আর এই দুটো থাকবে
হরাইজন্টাল লাইনে। এবার এটার সঙ্গে মেলাও, যে দুটো আমি ধরে আছি অরেঞ্জ আর ব্লু, দেখো দুখানা ওয়াই এর মতন না, এই একটা ওয়াই একটা ওয়াই, তাহলে এই ওয়াই এর ওপরেরটা হচ্ছে এটা, আর এই ওয়াই এর ওপরের অরেঞ্জটা হচ্ছে মিথাইলটা। সুতরাং যখনই এরকম দেওয়া থাকছে ওয়েজ ড্যাশ সহর্স, আইদার দুটোই এরকম ইনভার্টেড অথবা দুটোই এরকম ইরেক্ট, তখন ওয়াই এর এই যে সিঙ্গেল সাইডে যেটা আছে এটা বা এখানে যে গ্রুপটা থাকবে, এই দুটোকে আমরা ভার্টিক্যাল টপ এবং বটমে রাখবো ফিশারের, তাই না? যেগুলো পেছন দিকে যাচ্ছে ওগুলো ফিশারে ওপর নিচে থাকবে, তো ভার্টিক্যাল লাইনে থাকবে। তাহলে আমরা 1 নম্বরটা যদি ফিশার বানাই, তাহলে ভার্টিক্যাল লাইনে ওপরে COOH রাখলাম আর এখানে নিচে মিথাইল রাখলাম, ঠিক আছে? দুটো এই গ্রুপকে ভার্টিক্যাল লাইনে টপ এবং বটমে রাখলাম। এবার নট নেসেসারিলি আমাকে COOH ওপরে রাখতেই হবে, আমি মিথাইলটাকেও ওপরে রাখতে পারতাম, যেটা আমি বললাম যে এই ফিশারের যে রুলগুলো ছিল তার মধ্যে ওই 3rd 4th রুল ফলো না করলেও চলবে। যাই হোক, রেখে যখন দিয়েছি, ঠিক আছে? জেনারেলি আচ্ছা আমি উল্টো করি, তার কারণ কি? কারণ হচ্ছে যে এই যে কার্বনটা, কাইরাল কার্বনটা, এইটা হচ্ছে ফ্রন্ট কার্বন, তো ফ্রন্ট কাইরাল কার্বন, আর এইটা হচ্ছে ব্যাক কার্বন বা ব্যাক কাইরাল কার্বন। ফিশারে আমরা কি করি, এই ফ্রন্ট কার্বনটাকে ফিশারের এই নিচে নিয়ে আসি, বটমে নিয়ে আসি, আর ব্যাকটাকে আমরা উপরে নিয়ে যাই, তাহলে আমাদের একটু সুবিধা হয় আর কি। একটা সিস্টেমে চললে অনেক সময় সুবিধা হবে। এবার এই COOH তাহলে এখানে থাকলো ভার্টিক্যাল লাইনে, আর ব্যাক কার্বনের ক্ষেত্রে মিথাইল থাকলো ভার্টিক্যাল লাইনে। এইবার বাকি যে বন্ডগুলো আছে এগুলোকে আমরা যেরকম দেখছি সেরকম ওখানে লিখবো, যেটা যেদিকে আছে, OH বাদিকে, H ডান দিকে, তাহলে OH বাদিকে, H ডান দিকে, ঠিক আছে? এই কার্বনের সঙ্গে, আর যে কার্বনের ওদিকে মিথাইল লাগিয়েছি ওই যে কাইরাল কার্বনটা, সেখানে বাদিকে হাইড্রোজেন ডান দিকে ব্রোমিন, তাহলে বাদিকে হাইড্রোজেন ডান দিকে ব্রোমিন, এই হয়ে গেল কমপ্লিট ফিশার প্রজেকশন শেষ, ঠিক আছে? তাহলে আমরা নিয়ম কি শিখলাম একটা এখানে, যে সহর্স অথবা নিউম্যানটাও সহর্সের মতনই আমরা জানি। তাহলে এইখানে যেটা হচ্ছে ফ্রন্ট কাইরাল কার্বন, এখানে যেটা ফ্রন্ট কাইরাল কার্বন, সেটা ফিশারে গিয়ে হয়ে যাবে কি, যে ফ্রন্ট, সেটা কোথায় লিখলাম, নিচে, মানে বটম কাইরাল কার্বন। আর এখানে যেটা ব্যাক বা রিয়ার বলে অনেক সময়, REAR, মানে যেটা পেছন দিকে আছে, সেইটা ফিশারে এসে হয়ে যাবে টপ কাইরাল কার্বন। এটা একটা কনভেনশন, এটা তোমাকে মেনটেন করতেই হবে তা নয়, কিন্তু একটা সিস্টেমে চললে পরবর্তী সময় সুবিধা হবে। হয়ে গেল এটা। সেকেন্ড এক্সাম্পল দেখো, ধরা যাক এখানে ব্রোমিন, এখানে হাইড্রোজেন, এখানে ডয়টেরিয়াম, এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে ডয়টেরিয়াম, তাহলে তিনটেই হয়ে গেল, দুটোই হয়ে গেল কাইরাল সেন্টার। এটা ফ্রন্ট, এটা ব্যাক। তাহলে আবারও কী করবো, ফিশারে এটাকে যখন ফিশার বানাচ্ছি, ঠিক আছে, এটাকে যখন ফিশার বানাচ্ছি, আনসারটা এখানেই থাকলো। তাহলে এই যে ব্রোমিন আর এই যে ক্লোরিন, এই দুটো কোথায় চলে যাবে, ভার্টিক্যাল, টপ এবং বটমে। তাহলে ফ্রন্ট কার্বনকে আমরা নিচে রাখছি, বটমে রাখছি, তাহলে এখানে ব্রোমিন দিলাম, আর ব্যাক কার্বনকে আমরা টপে দিলাম, ব্যাক কার্বনের যে বন্ডটাকে। এইবার আমরা দেখছি ব্রোমিনের সঙ্গে ডি বাঁদিকে, H ডান দিকে, তাহলে ব্রোমিনের সঙ্গে ডি বাঁদিকে, H ডান দিকে, ক্লোরিনের সঙ্গে ডি বাঁদিকে, H ডান দিকে, শেষ। কত সোজা। থার্ড, এখানে আমি দিলাম ধরো CHO, ইচ্ছা মতন গ্রুপ দিই আর কনভার্ট করি, অসুবিধা কিছু তো নেই। এখানে দিলাম ধরো OH, এখানে দিলাম মিথাইল, এখানে দিলাম ডয়টেরিয়াম। এইবার আমি দেখছি যে এইটা আর এক্লিপসড নয়, এটা স্ট্যাগার্ড, এদিকটায় ইনভার্টেড ওয়াই, ওদিকটা ইরেক্ট ওয়াই। তাহলে আগে এটাকে কনভার্ট করতে হবে কোথায়, এক্লিপসডে। আগে এটাকে কনভার্ট করতে হবে এক্লিপসড, মানে হচ্ছে ধরো এটাকে এরকম রাখলাম, ঠিক আছে, CHO একটা যেরকম ছিল থাকলো, আর একটাকে চেঞ্জ করবো। এটা যদি চেঞ্জ করি, আমি 180 ডিগ্রি ঘোরালাম, ঠিক আছে, 180 ডিগ্রি অ্যাট C2, এটা যদি 1 আর এটা যদি 2 হয়, তাহলে ওই যে উপরে উঠে যাবে, উপরে 180 ডিগ্রি ঘোরালে ডি ওইদিকে চলে যাবে, আর মিথাইল 180 ডিগ্রি এদিকে চলে আসবে, মিথাইল। এইবার এখান থেকে আমরা যাব কোথায়, ফিশারে। ফিশার করতে গেলে কী হবে, ফিশার করতে গেলে কী করব, এই যে তাহলে CHO আর OH থাকবে টপ বটম,
তাহলে এটা ফ্রন্ট কার্বনকে আমরা বটমে রাখবো, আর ব্যাক কাইরাল কার্বনটাকে আমরা এই টপে রাখবো। হয়ে গেল ভার্টিক্যাল লাইনে সিএইচও আর হয়েছে। এইবার সিএইচও যেখানে আছে সেই কাইরাল সেন্টারে বাঁদিকে মিথাইল, ডান দিকে এইচ হয়ে গেল, আর ওদিকে মিথাইল বাঁদিকে ডি ডান দিকে। তাহলে আবার ওইখানে মিথাইল বাঁদিকে ডি ডান দিকে। ক্লিয়ার? আশা করা যায় বোঝানো গেল। এইরকম হাজারখানা এক্সাম্পল নিজেরা বানাবে আর করতে থাকবে। এবার আমরা যদি উল্টোটা বলি যে ফিশার দেওয়া, এটা সহর্স দেওয়া থাকছিল, আমরা ফিশার বানাচ্ছিলাম। তাহলে যদি ফিশার দেওয়া আছে তাহলে সহর্স কী করে বানাবো? একই যা শিখলাম সেইটারই জাস্ট অপোজিট করে দিতে হবে। এইটা মাথায় রাখলেই হবে। খালি দেখো আমরা লিখলাম COOH, এটা 4th এক্সাম্পল আমাদের। COOH, নিচেও ধরো CH2OH, এখানে ধরো OH, H, এখানে ধরো OH, H। তাহলে এই যে দুখানা কাইরাল সেন্টার, এটা যদি আমাকে বলে সহর্স বানাতে, তা আমি আগে একটা এরকম বানিয়ে নেবো যেখানে দুদিকেই হচ্ছে ওয়াইটা আইদার দুটোই ইনভার্টেড অথবা দুটোই কী বলবো ইরেক্ট, অর্থাৎ আমাকে এক্লিপসড বানাতে হবে। এক্লিপস ছাড়া আমি যদি স্ট্যাগার্ড বানাতে যাই তাহলে কী হবে, গন্ডগোল হয়ে যেতে পারে। স্ট্যাগার্ড বানাতে গেলে কী হবে, গন্ডগোল হয়ে যাবে, মানে কনফিগারেশন চেঞ্জ হয়ে যাওয়ার একটা ভয় থাকবে। দরকার নেই, আমরা এক্লিপসটি বানাবো। তাহলে দেখো এই যে বটম কার্বন, এটা আমাদের ফ্রন্ট কার্বন হবে। তাহলে এখানে কি আছে, CH2OH, আর এই টপ কার্বন এটা ব্যাক কার্বন হয়ে যাবে। তাহলে এখানে COOH। এবার যেটাতে CH2OH আছে সেখানে বাঁদিকে হাইড্রোজেন, ডান দিকে OH, বাঁদিকে হাইড্রোজেন, ডান দিকে OH। ওটাতে বাঁদিকে হাইড্রোজেন, ডান দিকে OH। মিটে গেল সমস্যা। তাহলে ফিশার থেকে হয়ে গেল সহর্স থেকে হয়ে গেল ফিশার। নেক্সট হচ্ছে ফিশার থেকে নিউম্যান। একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো যে নিউম্যান এবং সহর্স, একটা হচ্ছে ফ্রন্ট ভিউ, একটা হচ্ছে সাইড ভিউ, একই তো ব্যাপার। নিউম্যানেরও এক্লিপসটার স্ট্যাগার্ড হবে, সহর্সেরও তাই হবে। সুতরাং যেভাবে আমরা সহর্স থেকে ফিশার বা ফিশার থেকে সহর্স করেছি, একই মেথডে নিউম্যানও হবে, নিউম্যান থেকে ফিশার বা ফিশার থেকে নিউম্যান। কিন্তু মাথা রাখতে হবে ওটাই যে নিউম্যানটা যেন এক্লিপসটা থাকে। এবার সবসময় যে আমাকে নিউম্যান এক্লিপসটাই দেবে তা তো নয়। ধরা যাক একটা এরকম নিউম্যান দিল, এক্সাম্পল 1 নম্বর 1, ধরা যাক একটা নিউম্যান পজিশন আমাকে এরকম দিল যেখানে না মিথাইল OH, H, আর এখানেও ধরো মিথাইল, এখানে Br, এখানে H। আমাকে বলা হলো যে এইটাকে তুমি ফিশার প্রজেকশনে কনভার্ট করো। এখন এরকম দেখতে পাচ্ছি এটা স্ট্যাগার্ড আছে, এটা এক্লিপস নেই। তাহলে আগে এটাকে এক্লিপসে নিয়ে যেতে হবে, তারপরে ফিশার করতে হবে। তাহলে এক্লিপসে যদি নিয়ে যাই তাহলে কী করব, তাহলে ফ্রন্টটা ধরো আমি যা ছিল তাই রাখছি, মিথাইল বাঁদিকে H, ডান দিকে OH। ব্যাকটাকে আমাকে কী করতে হবে, আবারও 180 ডিগ্রি রোটেট করতে হবে। যদি এই ব্যাকটাকে যদি আমি রোটেট করাই 180 ডিগ্রি, তাহলে মিথাইল চলে যাবে ওপরে, H চলে যাবে এইদিকে, তাই না? আর Br চলে আসবে এইদিকে, Br চলে আসবে এইদিকে। এই হয়ে গেল এক্লিপস। এইবার এক্লিপস থেকে আমার ফিশার বানানো সোজা। ফিশারে কী করলাম, ফ্রন্ট কার্বনটা আমার এখানে বটম কার্বন, ফ্রন্টটা হয়ে যাবে বটম। তাহলে এই বটমে কী আছে, মিথাইল আছে ওপরে। আচ্ছা আমি এটাকে চেঞ্জ করে দিই, হ্যাঁ, একটা মিথাইলকে চেঞ্জ করে একটা ইথাইল লিখি, তাহলে আমার স্ট্রাকচারটাও বুঝতে পরে সুবিধা হবে। তাহলে ফ্রন্ট কার্বনে মিথাইল আছে, মানে ওই যে এই যে দুটো গ্রুপ রয়েছে একই দিকে, সেই দুটোকে আমরা রাখবো উপরে আর নিচে। তাহলে এখানে মিথাইল রাখলাম, এবার বাঁদিকে H, ডান দিকে OH, আর এই যে ইটি রাখলাম, পেছনে যে ইটি আছে তার সাপেক্ষে বাঁদিকে ব্রোমিন, ডান দিকে H। তাহলে যদি নিউম্যানটা স্ট্যাগার্ড থাকে, এক্লিপস বানাও, বানিয়ে ফিশার বানাও। ঠিক আছে, একটা উল্টোটা করি, একটা ফিশার করি। ধরো COOH আছে, এখানে CHO আছে, OH, H, O, আচ্ছা OH দেবো না, Cl দেবো, Br দেবো। তাহলে এখান থেকে যদি আমাকে নিউম্যান বানাতে হয়, প্রথম কথা হচ্ছে আমাকে নিউম্যানটা কী করতে হবে, এক্লিপসড করতে হবে, তাহলেই এর সঙ্গে মিলবে। কারণ ফিশার হচ্ছে এক্লিপসড নিউম্যান বা স্ট্যাগার্ড। তাহলে এই যে বটম কার্বন, এটা হয়ে যাবে ফ্রন্ট কার্বনে CHO পড়ে আছে, মানে CHO আছে এখানে। তো এটাকে আমরা
যেটা ভার্টিক্যাল লাইন সেটাকে আমরা ওইখানে দেবো, ঠিক আছে। আর সি ডবল এইচ আছে ওইখানে টপ কার্বন, যেটা ব্যাক কার্বন হয়ে যাবে, তাহলে এখানে সি ডবল এইচ। এবার যেটা সিএইচও, তার বাঁ দিকে ক্লোরিন, ডান দিকে হাইড্রোজেন। আর যেটা সি ডবল এইচ, তার বাঁ দিকে ব্রোমিন, ডান দিকে ওএইচ। ঠিক আছে, এই হচ্ছে একটা মেথড, যে মেথডটা আমরা বললাম যেটা হচ্ছে এক্স্যাক্টলি সহর্স আর ফিশার্সের যে ইন্টারকনভার্সন সেটার মতনই হলো। মানে আমাকে স্ট্যাগার দেওয়া থাকলে হয় ইক্লিপসড বানিয়ে ফিশারে যেতে হবে, আর ফিশার দেওয়া থাকলে আমাকে ইক্লিপসডই বানাতে হবে, স্ট্যাগার বানালে চলবে না। এটা হচ্ছে একটা মেথড, যে মেথডে আমরা ফিশার থেকে নিউম্যান সহর্স বানাতে পারি, বা নিউম্যান থেকে ফিশার, সহর্স থেকে ফিশার বানাতে পারলাম। যদি পার্টিকুলার এই একটাই মেথডে তুমি স্ট্রিক্ট থাকতে চাও, ঠিক আছে, কিন্তু আমার তরফ থেকে আমি আরও একটা মেথড শেখাবো, তারপর তোমরা কম্পেয়ার করবে দুটো মেথডের মধ্যে যেটা তোমাদের কাছে বেশি সুবিধাজনক বলে মনে হবে, তোমরা সেটা করবে। এইবার সেকেন্ড মেথড আমি বলছি। এই সেকেন্ড মেথডটাও হচ্ছে ওই ফিশার থেকে নিউম্যানও হবে যেমন, তেমনি ফিশার থেকে সহর্সও হবে, আর উল্টোটাও। এই মেথড টুতে, মেথড টু, এখানে আমরা কী করবো দেখো, এখানে আমরা অ্যাকচুয়ালি স্ট্যাগার্ড বানাচ্ছি না এক্লিপসড বানাচ্ছি সেটা ফ্যাক্টর না, যা খুশি হতে পারে। তো ধরো মিথাইল সি ডবল এইচ, মেথড টু, এটা আমাদের এক্সাম্পল নাম্বার 7, তাই তো? 4টে 2 6টা করলাম, 7 নম্বর। ব্রোমিন এইচ, ক্লোরিন এইচ। আমরা নিউম্যান যখন বানাই তখন স্ট্যাগারটাই দেখতে আমাদের বেশি ভালো লাগে, যেহেতু গ্রুপগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এক জায়গায় জটলা পাকিয়ে নেই, দেখতে ভালো লাগে। তা আমরা এই সেকেন্ড মেথডে ডিরেক্টলি আমরা স্ট্যাগারই বানাতে পারি। কীভাবে বানাবো দেখো, এই বটম কার্বনটা হয়ে গেল ফ্রন্ট কার্বন। এইবার এই মেথডে এসে আমার আর কোনো এরকম বাধ্যবাধকতা নেই যেটা এখানে আছে, মানে ভার্টিক্যাল লাইনে সেটাকেই ওপরে রাখতে হবে, ঠিক আছে, বা এখানে যেটা ভার্টিক্যাল লাইনে সেটাকে নিচে রাখতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমি যে গ্রুপ যেখানে খুশি রাখতে পারি। একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে এই যে ফ্রন্ট কার্বন, এটা হচ্ছে বটম কার্বন, বটম, আর এটাই নিউম্যানে বা কী বলবো সহর্সে এটাই হয়ে যাবে ফ্রন্ট, আর এইটা হচ্ছে টপ কার্বন ফিশারে, এটাই ওখানে হয়ে যাবে রিয়ার কার্বন বা ব্যাক কার্বন। এবার যে 3টে গ্রুপ আছে তারা প্রত্যেকের সাপেক্ষে, একের সাপেক্ষে আরেকজন যেদিকে অবস্থান করছে সেটাকে সেইভাবে মেনটেন করতে হবে। যেমন ধরো সি ডবল এইচ থেকে আমি যদি হাইড্রোজেন হয়ে যদি ক্লোরিনে আসি, তাহলে আমাকে ক্লক ওয়াইজ যেতে হচ্ছে, সি ডবল এইচ হাইড্রোজেন ক্লোরিন ক্লক ওয়াইজ, বা আমি যদি মনে করি যে সি ডবল এইচ ক্লোরিন এইচ অ্যান্টি ক্লক ওয়াইজ, এইটা মেনটেন করতে হবে এখানে। নট নেসেসারিলি আমাকে সি ডবল এইচটাকে এখানে রেখেই শুরু করতে হবে, আমি এইখানে রেখেও শুরু করতে পারি, কিন্তু আমাকে মেনটেন করতে হবে কোনটা, সি ডবল এইচের ক্লক ওয়াইজ গেলে হাইড্রোজেন, আবার ক্লক ওয়াইজ গেলে ক্লোরিন, এইটা মেনটেন করতে হবে। আর রিয়ার কার্বনে উল্টোটা, রিয়ার কার্বনে দেখো মিথাইল ব্রোমিন হাইড্রোজেন ক্লক ওয়াইজ না, মিথাইল ব্রোমিন হাইড্রোজেন ক্লক ওয়াইজ, ওইটা ওখানে উল্টে দিতে হবে, ঠিক আছে। মিথাইল এখান থেকে শুরু করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি, মিথাইল হাইড্রোজেন, মিথাইল ব্রোমিন হাইড্রোজেন, তাহলে মিথাইল না, ঠিকই তো করছিলাম, আমি নিজেই কনফিউজ হয়ে গেলাম। মিথাইল ব্রোমিন হাইড্রোজেন ক্লকওয়াইজ, এখানে করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মিথাইল অ্যান্টি ক্লকওয়াইজ গেলে ব্রোমিন, আবার অ্যান্টি ক্লকওয়াইজ আসলে হাইড্রোজেন। কি বললাম বোঝাতে পারলাম? আরেকটা এক্সাম্পল করি, তাহলে দেখো সুবিধা হবে। নাম্বার 8, ধরো সি ডবল এইচ, CH2OH, BRH, OHH। কি বলছি, আমরা এখান থেকে সরাসরি স্ট্যাগার্ড বানাতে পারি, স্ট্যাগার্ড নিউম্যান। বটম কার্বনটা হচ্ছে ফ্রন্ট কার্বন। 3টে গ্রুপের আমরা এটাকে ইংরেজিতে বলি ট্রেসিং সিকোয়েন্স।
মানে এটাকে ট্রেস করে, ট্রেসিং পেপার বলো না, ট্রেসিং পেপারে কী করে ছাপ তোলে না, তেমনি আমি যদি এর ছাপটা যদি এইখানে রাখতে চাই, অর্থাৎ একে যদি এখানে ট্রেস করতে চাই, তাহলে গ্রুপগুলোর সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। OH, CH2OH এবং হাইড্রোজেন ক্লকওয়াইজ। তাহলে OH, CH2OH এবং হাইড্রোজেন ক্লকওয়াইজ হয়েছে। দেখো তিনটে কিন্তু ফ্রন্ট কার্বন, ভুল করে আবার CH2OH-কে ব্যাক কার্বনে রেখে দিলে তাহলে কিন্তু ভুল হয়ে গেল। তাহলে OH, CH2OH, হাইড্রোজেন ক্লকওয়াইজ হয়ে গেছে। আর ব্যাক কার্বনে, মানে যেটা এখানে রিয়ার টপ কার্বন, সেটা ওখানে ব্যাক কার্বন, সেখানে গ্রুপগুলোর সিকোয়েন্সটা অল্টার করতে হবে। যদি আমি দেখি যে COOH বা ধরো হাইড্রোজেন, আমি এখান থেকে শুরু করছি, হাইড্রোজেন COOH ব্রোমিন ক্লকওয়াইজ, তাহলে এখানে উল্টো করতে হবে, হাইড্রোজেন COOH আর ব্রোমিন অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে না, তাহলে এটা হয়ে গেল। এটা এই যদি ফিশার হয় তার পারফেক্ট নিউম্যান হচ্ছে এটা। তাহলে আমরা দুটো নিয়ম শিখলাম। তাহলে এই নিয়মের বক্তব্যটা আগে আমি, মানে যেটা যেভাবে করছি আর কি মেথডটা, সেটা আমি একটু আগে সেন্টেন্সে লিখিয়ে দিই। তাহলে দেখো মেথড টু কনভার্ট ফ্রম ফিশার টু নিউম্যান অথবা ফিশার টু সহর্স। এবার নিউম্যান বা সহর্স থেকে ফিশারে আসলেও জাস্ট এটার অপোজিট, তাহলেও হবে। এবার আমরা কী করবো, একটা এক্সাম্পল নিয়ে এক্সাম্পলের সঙ্গে সঙ্গে চলবো, তাহলে স্টেপসগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। তো ধরো COOH, এখানে ধরো মিথাইল, এখানে ধরো ইথাইল, এখানে হাইড্রোজেন, এখানে ব্রোমিন, এখানে ডিউটেরিয়াম, ইচ্ছা মতন লিখলাম। এবার কী বলছে দেখো, স্টেপ 1 বলছে মেক বটম কাইরাল কার্বন অ্যাজ ফ্রন্ট কার্বন ইন নিউম্যান। এই যে বটম কাইরাল কার্বন, এটাকে নিউম্যানে আমাকে বানাতে হবে কি ফ্রন্ট, নিউম্যানে এটা ফ্রন্ট কার্বন, ঠিক আছে। আর ব্যাক কার্বনটা হবে কোনটা, টপটা, যাই হোক। এখন বলছে মেক বটম কাইরাল কার্বন অ্যাজ ফ্রন্ট কার্বন ইজ নিউম্যান, রাইট 3 গ্রুপস মেনটেনিং দেয়ার ট্রেসিং সিকোয়েন্স, মেনটেনিং দেয়ার ট্রেসিং সিকোয়েন্স, অর্থাৎ কে কার কোন দিকে আছে ওটা মেনটেন করতে হবে। তাহলে Br মিথাইল ডিউটেরিয়াম ক্লকওয়াইজ, তাহলে Br মিথাইল ডিউটেরিয়াম ক্লকওয়াইজ হয়েছে। সেকেন্ড স্টেপ, মেক টপ কাইরাল কার্বন অ্যাজ রিয়ার, এই টপ কাইরাল কার্বনটা ওখানে রিয়ার কার্বন হয়ে গেছে। রাইট 3 গ্রুপস অল্টারিং দেয়ার ট্রেসিং সিকোয়েন্স, অল্টারিং ট্রেসিং সিকোয়েন্সটা অল্টার করতে হবে। অর্থাৎ দেখো হাইড্রোজেন COOH ইথাইল ক্লকওয়াইজ যাচ্ছি, ওখানে অ্যান্টি যাব, তাহলে হাইড্রোজেন COOH মিথাইল অ্যান্টি হয়ে গেল, ঠিক আছে। মিথাইল তো না, সরি ইথাইল, এটা ইথাইল। এই হয়ে গেল আমাদের নিউম্যান ফিশার থেকে। এইবার যেটা আমি বলছিলাম যে আমি শুরু করলাম না যে ব্রোমিন মিথাইল ডিউটেরিয়াম ক্লকওয়াইজ, এখন ব্রোমিনটাকে ওইখানেই রাখতে হবে তার কোনো মানে নেই, ব্রোমিনটাকে আমি এখানে রেখে শুরু করতে পারতাম, তাহলে ব্রোমিন মিথাইল ডাইটেরিয়াম হতো ক্লকওয়াইজ। যেখান থেকে খুশি রেখে শুরু করা যাবে, শুধু মেনটেন করতে হবে এটাই যে আমরা বলছি এখানে যে বটম যেটা, মানে যেটা ফ্রন্ট কার্বন, সেখানে ট্রেসিং সিকোয়েন্স মেনটেন করতে, আর ব্যাক কার্বনটায় অল্টার করতে। এবার এইটাকেও তুমি আবার অল্টার করতে পারো, মানে তুমি ফ্রন্ট কার্বনে যদি ট্রেসিং সিকোয়েন্স মেনটেন না করো, অল্টার করে দাও, তাহলে রিয়ার কার্বনটাতে অল্টারের জায়গায় মেনটেন করতে হবে, একই ব্যাপার। আচ্ছা, আমরা এখান থেকে তার মানে এটা ইকুইভ্যালেন্ট একই জিনিস, এখান থেকে আমরা সহর্স পেতে পারি। দেখো সহর্সেও আমরা এইভাবে আমরা স্ট্যাগার্ড সহর্স বানাতে পারি, স্ট্যাগার্ড, এটা ইক্লিপস হয়ে গেল, যাই হোক, স্ট্যাগার্ড ইক্লিপস যা খুশি বানাতে পারি, স্ট্যাগার্ডও বানাতে পারি, ইক্লিপসও বানাতে পারি, ঠিক আছে। কিন্তু যদি ইক্লিপস থেকেই বানাতে হয় ফিশার, তখন ওই আগের মেথডে চলে গেলাম, সেই মেথডে। এবার দেখো এখানেও এই যে এইটা, তাহলে মিথাইল DBr, মিথাইল DBr ক্লকওয়াইজ, তাহলে মিথাইল এখানে D, এখানে Br, আর ওটাতে তাহলে সিকোয়েন্স চেঞ্জ করব, COOH ইথাইল, COOH ইথাইল অ্যান্টি আছে, ওখানে ক্লকওয়াইজ করে দেবো, তাহলে COOH ইথাইল ক্লকওয়াইজ করে দিলাম। তাহলে এবার যেটা দাঁড়ালো যে এই তিনটে স্ট্রাকচার, মানে এই যে ফিশার, যে নিউম্যান, সহর্স, এরা সবাই সমান, মানে একটাই পার্টিকুলার কম্পাউন্ড তিনভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। দেখো এটাও হচ্ছে
স্ট্যাগার্ড, এটাও স্ট্যাগার্ড। এবার এই স্ট্যাগার্ডটাকে তুমি যদি ইক্লিপস করতে চাও তাহলে জাস্ট যে কোনো একটা জায়গাতে তুমি কী করবে, 180 ডিগ্রি রোটেশন করিয়ে দেবে। তাহলে দুটো মেথড আমার মনে হয় ক্লিয়ার। লাস্ট একটা এক্সাম্পল করব যেখান থেকে আমরা নিউম্যান থেকে ফিশারে আসবো ইউজিং মেথড 2। তাহলে নিউম্যান থেকে যদি আমরা আসি, ধরো এখানে মিথাইল, এখানে CD3, এখানে হাইড্রোজেন, এখানে ব্রোমিন, এখানে ক্লোরিন, এখানে আয়োডিন। এইটাকে আমাকে করতে হবে ফিশার। তাহলে এই যে ফ্রন্ট কার্বনটা, তাহলে ফিশার মানে বুঝতেই পারছি, নিউম্যান মানে দুখানা কাইরাল কার্বন আছে, ওটা আগে দিয়ে দিই। তাহলে এই যে ফ্রন্ট কার্বন, এটা হচ্ছে আমার এখানে ব্যাক কার্বন। ফ্রন্ট কার্বনে কী গ্রুপ আছে, মিথাইল, CD3, হাইড্রোজেন, মিথাইল, CD3, হাইড্রোজেন ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ করে দাও, মিথাইল, এখানে CD3, হাইড্রোজেন ক্লকওয়াইজ হয়ে গেছে। আর রিয়ার কার্বনে আমাকে ট্রেসিং সিকোয়েন্স অল্টার করতে হবে। আমি দেখতে পাচ্ছি আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন ক্লকওয়াইজ আছে, আয়োডিন থেকে ক্লোরিন থেকে ব্রোমিন ক্লকওয়াইজ, এটাকে উল্টে দিতে হবে। তাহলে আয়োডিন থেকে ক্লোরিন থেকে ব্রোমিন এখন অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল ফিশার। তাহলে আমরা দুটো মেথড শিখলাম খুব ভালোভাবে, কীভাবে আমরা ফিশার, নিউম্যান, সহর্স তিনজনের মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। এইবার তোমাদের কাজ হবে বইপত্র থেকে এরকম দুখানা কাইরাল সেন্টারওয়ালা কম্পাউন্ড খুঁজবে, তার ফিশার বানাবে বা নিউম্যান বা সহর্স, এবং তারপরে ইন্টারচেঞ্জ করবে ইউজিং মেথড 1 অর মেথড 2, যেটা তোমার কাছে বেশি সুইটেবল বলে মনে হয়। এবার এটা তুমি যত বেশি করে প্র্যাকটিস করবে তত এগুলো আমাদের পরবর্তী সময় অনেক কাজে লাগবে। একটা ফিশার দিয়ে দেবে, একটা নিউম্যান দিয়ে দেবে, বলবে এদের মধ্যে কী রিলেশন, এরা পরস্পরের এনহান্সিওমার না ডায়াস্টেরিওমার ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আমাদের কী হয়, সবাইকে ফিশার প্রজেকশানে আনতে হয়, এনে তারপর আমাদের কম্পেয়ার করতে হবে, কম্প্যারিজনটা সুবিধা হয় আর কি। তো যাই হোক, যে কোনো প্রজেকশন ফর্মুলা দেওয়া থাকুক, সেইগুলোর ইন্টার কনভার্সন আমাদের কিন্তু খুব জরুরি। নেক্সট ভিডিওতে আমরা ফিশারের সঙ্গে ওয়েজ ড্যাশ এর ইন্টার কনভার্সন করব, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যেখানে এসে আমাদের সবার খুব গণ্ডগোল হয়। তো গণ্ডগোল যাতে না হয় সেটা সবথেকে ইজিয়েস্ট একটা মেথডে আমি শেখাবো নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সেক্ষেত্রে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, কিছু যদি কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করতে ভুলো না সোশ্যাল মিডিয়াতে এবং নিজেদের বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।